A true horror station. ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। সো প্রত্যেকে সমস্ত কাজ শেষ করে কানে হেডফোন দিয়ে বসে পড়ুন আর রোমহর্ষকর সত্যি ঘটনার সাক্ষী হয়ে থাকুন। আর সময় নষ্ট না করে চলে যাব সরাসরি গল্পে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা কিংবা আপনাদের শোনা কোনো ঘটনা অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারেন। কোথায় লিখে পাঠাবেন সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অতি সহজে আপনারা খুঁজে নিতে পারবেন। তো চলে যাচ্ছি সরাসরি গল্পে। সঙ্গে আছি আমি কৌশিক, সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো এটা একটা অন্য স্বাদের, অন্য মাত্রার এক ভৌতিক ঘটনা। এই ঘটনাটা আমি যে এভাবে শুনবো আমি তা কখনোই স্বপ্নেও ভাবতে পারিনি। এখনও আমি সম্পূর্ণরূপে ঘোরে আচ্ছন্ন হয়ে আছি। এখনও আমি এই ঘোর থেকে যেন কিছুতেই বেরোতে পারছি না। এটা কি করে সম্ভব হলো? এটা আবার হয় নাকি? যদি আগে থেকে বুঝতে পারতাম অবশ্য তাহলে আপনাদের ঘটনাটা হয়তো শোনাবার অবস্থাতেই আমি থাকতাম না। যাই হোক, আর সময় নষ্ট না করে চলে যাব সরাসরি গল্পে। তবে সবাইকে অনুরোধ রইল পুরো ঘটনাটা মন দিয়ে শুনবেন। শেষ পর্যন্ত না শুনলে আপনারা বুঝতেই পারবেন না যে ঘটনাটা কতটা মর্মান্তিক একটা ঘটনা। কথা দিচ্ছি মনের গভীরে একটা দাগ অবশ্যই কাটবে। ঘটনার মর্মান্তিকতা ও গভীরতা বিচারে ঘটনার সাথে যুক্ত চরিত্রগুলোর নাম এবং স্থানের নাম পরিবর্তন করা হবে। অনেক দিন ধরে যাব করে যেতেই পারছিলাম না। যতবার চেষ্টা করেছি যাওয়ার, কোনো না কোনো বাধা এসে যায়, তাই আর যাওয়া হয়ে ওঠে না। কিন্তু এবার আমরা 4 বন্ধু মিলে ঠিক করলাম এবার যাই হোক, যত বাধা আসুক যাবই। তল্পিতল্পা গুছিয়ে রাতেই ট্রেন ধরে পরের দিন পৌঁছে গেলাম শিলিগুড়ি। সেখান থেকে লোকাল বাসে করে পৌঁছে গেলাম ছোট্ট একটা পাহাড়ি জনপদ, লেপচা জগতের কাছাকাছি একটা গ্রাম। আবারও আপনাদের স্মরণ করিয়ে দিই যে জায়গাটার নাম কিন্তু পরিবর্তিত। সময়টা ছিল 2023-এর বর্ষার মাঝামাঝি সময়। আপনাদের বলে রাখি এই জায়গাটায় যাওয়ার এত ব্যাকুলতা ছিল তার কারণ আমি শুনেছিলাম এখানে নাকি তেনাদের আনাগোনা বেশ অনুভব করা যায়। মানে আমার জানাশোনা অনেক লোকই সেটা আমাকে জানিয়েছে। আরও একটা কারণ অবশ্য আছে, এখানে থাকা খাওয়ার কোনো পয়সা লাগে না, কেননা জায়গাটা একটা পরিত্যক্ত শ্মশান। এখানে সামনাসামনি কোনো বাস স্টপ নেই, জনবসতি নেই, কিন্তু এখানে একটা পুরো শিব মন্দির আছে যেটাকে আমাদেরই পরিচিত এক দাদা কিছু লোকের সাহায্যে সংস্কার করিয়েছে এবং নিয়মিত পুজো আর্চার ব্যবস্থাও করিয়েছে। এবং পাশে একটা থাকার ব্যবস্থা আছে যেখানে পূজারী ও আরও একজন থাকেন। আর ওনার পরিচিত কেউ গেলে তারাও থাকেন, যেরকম এবার আমরা থাকবো। তবে এখন নাকি মাঝে মধ্যে দূরের গ্রাম থেকে কিছু লোকজন আসে, কিন্তু তারা দিনের বেলাতে এসে দিনের বেলাতেই ফিরে যায়। কিন্তু যখন কলকাতা থেকে কোনো লোক যায় তখন কিছু গরিব ছেলেপেলে আশেপাশের গ্রাম থেকে আসে কাঠ কুড়িয়ে দেওয়া, রান্না করা, জলের ব্যবস্থা করে দেওয়া, এসব কাজ করতে। আর তার বিনিময়ে দুবেলা খাওয়া দাওয়া পায়, এই আর কি। বাস এসে যখন পৌঁছালো আমাদের স্টপেজে তখন ঘড়ি কাটা জানান দিচ্ছে বেলা প্রায় 1:30। কিন্তু আকাশে ভর্তি মেঘ থাকার কারণে চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে। এখান থেকে হাঁটা পথে আমাদের এগোতে হবে। পথ নির্দেশ অনুযায়ী এগোতে লাগলাম। কিছুটা এগোনোর পরেই রাস্তায় দেখা হয়ে গেল রতনদার সাথে। উনি মন্দির সংস্কার করিয়েছেন আর রতনদা হলো আমার পাড়ার লোক। রতনদা জানতো যে আমরা যাব, তাই এগিয়ে এসেছিল আমাদেরই খোঁজে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় বেশ কিছুক্ষণ হেঁটে একটা খালি জায়গায় এসে পৌঁছালাম, মানে একটা ভ্যালি মতো জায়গা। মনটা জুড়িয়ে গেল জায়গাটার বিউটি দেখে। খুব সুন্দর জায়গা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী। নদীর বয়ে চলার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে। পাশেই মন্দির, তার পাশে বেশ কিছুটা ফাঁকা জায়গা, আর তারপরেই শুরু হচ্ছে গভীর জঙ্গল। যেহেতু মন্দির লাগোয়া হলো আমাদের থাকার ঘরটা, আর মন্দিরে আমিষ ঢোকানো বারণ, তাই খাবার ঘর আর আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। একটা বেশ শক্তপোক্ত টেন্ট ওরা খাটিয়ে নিয়েছে জঙ্গলের শুরুর ঠিক আগের জায়গাটাতে। জায়গাটা একটু উঁচুতে। হাত পা ধুয়ে নিয়ে
খেতে বসে পড়লাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে সবেমাত্র ঘরে ঢুকেছি আর হুড়োমুড়িয়ে নামলো বৃষ্টি। ব্যাস আর কি, মারলাম টেনে এক ঘুম। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুম হয়ে গেল। দেখি ঘরে কেউ নেই, ঘরে একটা হ্যারিকেন জ্বলছে, চারদিক অদ্ভুত নিস্তব্ধ, শুধু নদীর আওয়াজ শোনা যাচ্ছে। বাইরে বেরিয়ে আসলাম, চারদিক ঘুটঘুটে অন্ধকার, গাটা বেশ ছমছম করছে। চারদিক এতটাই অন্ধকার যে সামনে কেউ দাঁড়িয়ে থাকলেও তাকে দেখা যাবে না। হাতে টর্চ নিয়ে এদিক ওদিক মারতেই বুঝলাম সবাই টেন্টে বসে গল্প করছে। আমিও টেন্টে গিয়ে গল্পে যোগ দিলাম। ওই টেন্টের পেছন দিকটাতেই একটু গভীর রাতে নাকি অনেকেই ভয় পেয়েছে, কেউ কেউ আবার কিছু একটা অনুভব করেছে। কিছু লোক আমাকে এটাও বলেছে যে ওরা একবার ওখানে বারবিকিউ করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওখান থেকে মাংস উধাও হয়ে গেছে। ভেতরে বসে রতনদা এরকম নানা গল্প করে চলছিল। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো, আবার বৃষ্টি নামলো। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা একে একে ঘুমিয়ে পড়লাম। না, আমাদের সে রাতে কিছু দেখা হলো না। এভাবে আরও দুদিন পার হয়ে গেল, কিন্তু আমরা কিছু দেখতে পেলাম না বা আমাদের কিছু অনুভবও হলো না। মনটা বেশ খারাপ হয়ে গেল, কেননা মনে অনেক আশা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম আমার চ্যানেলের জন্য ভালো একটা ঘটনা পেয়ে যাব, কিন্তু 3 দিন তো পারই হয়ে গেল। এদিকে বাড়ি ফেরার টাইম হয়ে গেল। দিনের বেলাতেও বেশ গা ছমছমের পরিবেশ, কেউই একা বের হয় না। চারিদিকে শুধু পাখির আওয়াজ আর নদীর বয়ে যাওয়ার আওয়াজ। জঙ্গলের দিকে তাকালে গাটা কেমন যেন কাটা দিয়ে ওঠে, যেন কেউ ফিস ফিস করে কিছু বলতে চায়। কিন্তু আজ মন খুব খারাপ। আগামীকাল আমাদের ফিরতে হবে, হাতে শুধু আজকের দিনটাই আছে। দিন পার হয়ে সূর্য ঢলে গেছে পশ্চিম আকাশে, মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা টেন্টের বাইরেটা বসে আছি, আজকের আকাশ পরিষ্কার। এই মধ্যে হঠাৎ দেখি জঙ্গলটা নড়ে উঠল, আর একটা লোক মাথায় কাঠ নিয়ে রীতিমতো দৌড়ে বেরিয়ে আসলো। আমাদের সামনে দেখে একটু আশ্বস্ত হলো। দেখেই বোঝা যাচ্ছিল লোকটা বেশ ভয় পেয়েছে। সাথে সাথে একটা জলের বোতল আগিয়ে দিয়ে রতনদা বলল, এখানে বসো, একটু বিশ্রাম নাও, তারপর সব শুনবো। ভদ্রলোক মাথার কাঠটা নামিয়ে রেখে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে বসে পড়লো। ও জানালো আজকে কাঠ জড়ো করতে করতে একটু দেরি হয়ে যাওয়ায় ও কিছুটা পিছিয়ে পড়েছিল ওর সঙ্গীদের থেকে, আর ওকে একা পেয়ে এক পাহাড়ি চিতা তাড়া করেছিল, তাই ও পথ ভুল করে এদিকটাতে চলে এসেছে। রতনদা সব শুনে ওকে আশ্বস্ত করে বলল, কোনো ভয় নেই, আজকে রাতে আপনি আমাদের সাথেই থেকে যাবেন, আর কাল ভোরে আমরা তো বেরোবই, তখন আপনি আমাদের সাথে চলে যাবেন। লোকটা একটু চিন্তা করে নিয়ে রাজি হয়ে গেল। কিছুক্ষণ কথাবার্তা বলার পর লোকটা বেশ মিশে গেল আমাদের সাথে, আর জঙ্গল নিয়ে নানা রকমের অভিজ্ঞতার কথা বলতে শুরু করে দিল। ওকে নিয়ে বেশ সময় পার হয়ে গেল। আস্তে আস্তে রাত বাড়তে থাকলো, কাঠ জ্বালিয়ে রান্না হলো, খাওয়া দাওয়া হলো, এবং যে যার মতো শুতে চলে গেল। কিন্তু আমার চোখে ঘুম এলো না। বাইরে বেরিয়ে আসলাম ঘর থেকে, দেখি সেই লোকটাও টেন্টের বাইরে বসে আছে আর পাহাড়ি ভাষায় গুনগুন করছে। পাশে গিয়ে বসলাম আর জানতে চাইলাম, আচ্ছা আপনি তো জঙ্গলে ঘুরে বেড়ান, তেনাদের দেখা পেয়েছেন বা কোনো রকমের গল্প শুনেছেন? কিছুক্ষণ চুপ করে থেকে ও বলল, বাবুজি আমি তো কিছু সেরকম দেখিনি, তবে আমি শুনেছি অনেক গল্প, যদি চান তবে শোনাতে পারি। আমার সম্মতি নিয়ে ও শুরু করলো ওর গল্প। আমাদের গ্রামের পর একটা ছোট্ট নদী আছে, আর সেটা পার করলেই থাকতো সুনীল বলে একটা ভারী মিষ্টি ছেলে, আর ওদের ঘরের ঠিক উল্টো দিকে থাকতো বিনা বলে একটা সুন্দরী মেয়ে। ছোটবেলা থেকেই ওরা একসাথে খেলাধুলা করেই বড় হয়েছে। আস্তে আস্তে ওদের মধ্যে প্রেম হলো, ওরা বিয়ে করলো, ওরা বেশ সুখে শান্তিতে ঘর করা চালু করলো। ওরা একসাথে পাহাড়, নদী, জঙ্গল ঘুরে বেড়াতো। ওরা একে অপরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না। সুনীল হাটে সবজি বেচত, আর বিনা সেখানে গিয়ে ওর পাশে বসে থাকতো। ওদের প্রেম রূপকথার গল্পের মতো সবার মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকলো। সবাই ওদের ভালোবাসার গল্প উপমা দেওয়া শুরু করলো। রাতে বিনা সুনীলের বুকে মাথা না দিয়ে শুলে সুনীল আর বিনা কারোরই যেন ঘুম হতো না। ধীরে ধীরে সময় পার হতে থাকলো। সুনীলের ব্যবসা এখন বেশ বড় হয়েছে। ও অবশ্য এর জন্য লাকি মনে করে বিনাকে, কিন্তু সেই বিনাকে ছেড়েই ওকে এখন সপ্তাহে 3 দিন শহরে যেতে হয় মালপত্র কিনতে। আর বিনা হাঁ করে বসে থাকে বাস স্ট্যান্ডের দিকে তাকিয়ে, কখন সুনীল আসবে আর ও হাঁপ ছেড়ে বাঁচবে। কিন্তু ওদের এই মিষ্টি ভালোবাসায় কারোর যেন নজর পড়লো। এক মহাজনের মেয়ের চোখে পড়লো সুনীল। বেশ মিষ্টি দেখতে ছিল ওকে, আর ব্যবহারও ছিল খুব ভালো। মহাজনের মেয়ে বুঝলো সুনীল খুব সৎ ও পরিশ্রমী। ব্যাস আর কি চাই। শর্মা মানে মহাজনের মেয়ে ওকে বশ করা চালু করলো।
আর সুনীলও যেন কেমন করে ওর বশীকরণের শিকার হয়ে গেল। যেই বিনাকে না দেখে ও কিছুতেই থাকতে পারতো না, যেই বিনা ওর বুকে মাথা না রাখলে ওর ঘুম হতো না, যেই বিনা দোকানে খাবার নিয়ে না আসলে ওর খাওয়া হতো না, সেই বিনাকেই ও আর সহ্য করতে পারছিল না। কেমন যেন খিটখিটে হয়ে গেছে ও এখন। বিনা কাছে আসলেই ওর মেজাজ যেত বিগড়ে, ওকে যাতা কথা বলা শুরু করে দিত। রাতে বিনা বুকে মাথা রাখতে এলে ওকে অপমান করে তাড়িয়ে দিত, যেন বিনার নিঃশ্বাসও ওর সহ্য হচ্ছিল না। সারা রাত বিনা কান্নাকাটি করতো, ওর ঘুম হতো না, খাওয়া হতো না, কিন্তু বিনা এ ব্যাপারে কাউকেই কিছু বুঝতে দিতে চায় না। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। সুনীল এখন মাঝে মাঝে কাজের দোহাই দিয়ে রাতে বাড়িতেই আসে না, থেকে যায় সরমার কাছে। এদিকে বিনা এভাবে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ল, কিন্তু এ ব্যাপারে সুনীলের কোনো মাথা ব্যথা নেই। ও কি খেলো, ও ঘুমালো কি না, সারাদিন কীভাবে কাটাচ্ছে তার দিকে সুনীলের কোনো নজরই ছিল না। এতে করে বিনা আরও অসুস্থ হয়ে পড়লো। শেষে ওকে হসপিটালাইজ করতে হলো। বিনা হসপিটালে ভর্তি আজ 5 দিন হলো। সুনীল বাড়ি ফিরল, সব শুনলো, ওর মনটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সন্ধে হলো, সন্ধে গড়িয়ে রাত হলো, না আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না। জল খেয়েই ও শুতে চলে গেল। মনের মধ্যে কেমন যেন পাপবোধ কাজ করছে। তাহলে কি আমার জন্যই বিনা? না না, সে কি করে সম্ভব? কী সব ভাবছি আমি, কিছুতেই ঘুম আসছে না। বিনাকে খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু তার কোনো উপায় নেই, কেননা সব ছবি আমি নিজেই ডিলিট করে দিয়েছি মোবাইল থেকে। কিন্তু আমাদের বিয়ের অ্যালবাম তো আছে। তাড়াতাড়ি ট্রাঙ্ক থেকে অ্যালবামটা বের করতে গিয়ে দেখে অ্যালবামও তো নেই। গেল কোথায়? তাহলে কি রাগে অভিমানে বিনা সব সরিয়ে ফেলেছে? নিরাশ হয়ে আবার খাটে ফিরে গেল সুনীল, আর খাটে ফিরেই ও ঘুমিয়ে পড়ল। কে যেন ওর বুকে মাথা রাখলো আর কানে ফিসফিস করে বলল, এই তো আমি আছি তোমার সাথে। ও ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে গেল। বিনা, বিনা, বিনা কোথায়? বিনা কোথায় গেল? বিনা তো নেই, ও তো হসপিটালে। কে ছিল ওর সাথে? সূর্যের আলো সরাসরি এসে পড়ছে ওর মুখে। ও তাড়াতাড়ি উঠে বসলো। বেলা বেশ খানিক গড়িয়ে এসেছে। ও তাড়াতাড়ি রেডি হয়ে পৌঁছে গেল হসপিটালে। খুব ব্যস্ততার সাথে রিসেপশনে খোঁজ নিয়ে জানতে পারলো ওকে রাখা আছে পেছনের দিকটাতে। সুনীল করিডোরটা ধরে সোজা দৌড়ে পৌঁছে গেল পেছনের দিকটাতে। পৌঁছেই দেখলো বিনা শুয়ে আছে ধপধপে সাদা বিছানায়, আর সাদা চাদর দিয়ে ওকে ঢেকে দেওয়া হয়েছে আপাদমস্তক। বিনা মারা গেছে। তারপর গুনে গুনে 7 দিন সুনীল বেঁচে ছিল। সুনীল বাড়ির বিছানায় রাতে শুয়ে আর ভোরের আলো দেখেনি। সবাই বলে বিনাই সুনীলকে নিয়ে গেছে, কেননা ওরা একে অপরের পরিপূরক, মেড ফর ইচ আদার। শোনা যায় ওদেরকে এখনও দেখা যায় পাহাড়ে, জঙ্গলে, নদীর পাশে ওরা একসাথে ঘুরে বেড়াচ্ছে। ওরা গান গায়, কথা বলে, জঙ্গলে কান পাতলে ওদের ফিসফিসানি নাকি শোনা যায়। অনেকেই নাকি দেখেছে এবং শুনেছেও। এতক্ষণ বিভোর হয়ে শুনছিলাম সেই আগন্তুকের মুখের গল্প, কিন্তু কি হয়েছিল সুনীলের যে ও মারা গেল? আর সরমারি বা কি হলো? জিজ্ঞাসা করার সাথে সাথে সেই লোকটা যেন কর্পূরের মতো উবে গেল। কেউ কোথাও নেই, না আছে সেই কাঠের বান্ডিলটা। টেন্টের ভিতর গিয়ে দেখি 1 থালা ভাত পড়ে আছে। সেই লোক তাহলে ভাতও খায়নি। চারিদিক তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। চারিদিক অদ্ভুত নিস্তব্ধ হয়ে আছে। লোকটা গেলই বা কোথায়? তাহলে কে এতক্ষণ আমার সামনে বসে গল্প করছিল? আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। গা হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। সিদ্ধারা দিয়ে বয়ে যাচ্ছে রক্তের শীতল স্রোত। জামা ঘামে ভিজে গেছে। উঠে দাঁড়ানোর বা দৌড়ে পালানোর কোনো ক্ষমতা আমার নেই। জোরে চিৎকার করে সবাইকে ডাকতে চাইছি, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঠিক সেই সময় ত্রাতার মতো একটা গলার আওয়াজ শুনতে পেলাম। কিরে, এত রাত ওখানে বসে কি করছিস? আর সাথে সাথে মুখে পড়লো জোরালো টর্চের আলো। বুঝতে পারলাম রতনদা। সামনে এসে বললো, কিরে এমন করে কি দেখছিস? মনে হচ্ছে যেন ভূত দেখছিস। বেশ কিছুদিন লেগেছিল এই ঘটনা থেকে বেরিয়ে আসতে। আজও মনের মধ্যে অনেক অজানা প্রশ্ন রয়ে গেছে, যার উত্তর আমি কোনোদিন পাবো না। কে ছিল সেই রাতে আমার সাথে? আমাদের এই জানা পৃথিবীতে, জানা চেনা জগতের মাঝে অনেক এরকম অজানা অচেনা জগৎ লুকিয়ে আছে। সে ব্যাপারে আমরা জানি না বা হিসাবও রাখি না। জানি কোনো যুক্তি তর্ক খাটে না, কোনো হিসাব এখানে মেলে না। যাই হোক, এই ছিল আজকে গল্প। কেমন লাগলো অবশ্যই আমাকে জানান নিচে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।